কমিটি করা, কাজ করা। তো কিসের উপরে কাজ হবে? যে দুর্নীতির উপরে মূলত। তো দুর্নীতি আপনারা জানেন আমাদের ঐতিহ্যের পর্যায়ে না পড়লেও আমাদের ঐতিহাসিক অনেকগুলো বছর সময় গেছে যে আমরা বিশ্বের যে দুর্নীতি সূচক আছে সেই সূচকে আমাদের অনেক সময় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান হয়েছে, যা গর্বের বিষয় নয়, বরং গৌরবের বিষয় নয়, এটাও গৌরবের বিষয় একটা জাতি হিসেবে, লজ্জার বিষয়, যেহেতু আমরা দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাদ জাতি। তো বাঙালি যেহেতু বীরের জাতি, আমরা একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এদের স্বাধীনতা অর্জন করেছি এবং স্বাধীনতাকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মানুষের যে আত্মসামাজিক যে আকাঙ্ক্ষা ছিল, আমরা আকাঙ্ক্ষাটার এখনও পরিপূর্ণ রূপ দিতে পারিনি। এখনও আকাঙ্ক্ষার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন ফোরাম থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি, সক্রিয়, নিষ্ক্রিয় অথবা অন্যভাবে। তো একটা দেশ এবং জাতি গঠনের ক্ষেত্রে প্রায় সমস্ত পেশাজীবীদেরই একটা ভূমিকা আছে এবং বিশেষত আমি আজকে নবীনগর এখানে আসার কারণ আমাকে বলেছিল যে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি করার জন্য। তো আমি বলছি যে আমি ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় ছেলে না, অতএব আমি ওখানেও করতে পারি, কিন্তু আমি চাই যে আমি আগে আমার কাছের মানুষ, আমার ঘরের মানুষের কাছে আগে চাই যে আমার কথাটা আগে বলি। তো সেই জন্যই আমি বাড়িতে আসছিলাম, যেহেতু 3 দিনের ছুটি ছিল, আমার কিছু নিজেরও কাজ ছিল। আমি একই সাথে এই প্রোগ্রামটাও করেছি যে আমি নবীনগরে আপনাদের সাথে বসে মত বিনিময় করে তারপর আমি যাব। তো আপনারা যদি এটাতে ওয়েলকামিং করেন, এবং আমি আশা করি যে সংবাদ এবং সাংবাদিকরা হচ্ছেন একটা মহৎ এবং স্বাধীন পেশায় নিয়োজিত এবং তারা নিঃস্বার্থভাবে দেশকে ভালোবাসেন সমস্ত বিতর্কের পরেও, এবং এটা ফুড স্টেট খুব প্রভাব বিস্তার করে সমস্ত সমাজের, দেশে। এমনকি নবীনগরের যে আজকে যদি যাকে মনে করেন যে আপনি একটা ছোট পত্রিকার একজন ছোট রিপোর্টার, ক্ষুদ্র রিপোর্টার, কিন্তু এই রিপোর্টের একটা রিপোর্টও গুরুত্বপূর্ণ, এটা বিশ্বজনীন হতে পারে, এটা গুরুত্বপূর্ণ। সো আমি আপনাদের অনুরোধ করব যে নবীনগর সাংবাদিক, উপজেলা সাংবাদিক প্রেস ক্লাবের সদস্য আপনি কোনো ক্ষুদ্র অংশ নন, আপনি বিশ্বের একটা বৃহত্তর সাংবাদিক কাঠামোর একজন সক্রিয় সদস্য। সো আপনাদেরকে সেভাবে চিন্তা করবেন এবং আপনাদেরকে এরকম বড় মনের, বড় মাপের চিন্তা করেই আমি আজকে আপনাদের সাথে মত বিনিময় করতে আসছি। দুর্নীতি সূচক, দুর্নীতি কাকে বলে? দুর্নীতি যদি ডেফিনেশন অনেক আছে, আমাদের 1988 সালের 1988 সালের যে আইন আছে এখানে ডেফিনেশন আছে, জাতিসংঘের কতগুলো ডেফিনেশন আছে, আমাদের যে ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল আছে সেটার কতগুলো ডেফিনেশন আছে, অনেক রকমের ডেফিনেশন, আন্তর্জাতিক আরও কিছু স্পেশালাইজড এজেন্সিরও ডেফিনেশন আছে দুর্নীতি কাকে বলে। কিন্তু মোটা দাগে হচ্ছে যে আপনি সরকারি ক্ষমতায় অনের পরে আপনি নিজে অথবা অন্যের জন্য যা আপনার অধিকার নয় এই ধরনের অধিকার নিজে ভোগ করা, অথবা ভোগের ইচ্ছা পোষণ করা, অথবা অন্যকে ভোগ করতে দেয় হচ্ছে দুর্নীতি। তো এইখানে আমাদের যদি কনস্টিটিউশনালি যে বিশ্লেষণ করি, আপনারা জানেন যে আমাদের কনস্টিটিউশনে 11টা ভাগ আছে, অধ্যায় আছে, এর মধ্যে মূল মানে 3 এবং এক এক করে যদি মূল যে 3টা অধ্যায়, এর মধ্যে একটা হচ্ছে সংসদ, এমপি যারা আইন পাশ করেন, আইন পরিষদ, আরেকটা হচ্ছে নির্বাহী বিভাগ যারা ব্যুরোক্রেটস, আর জজ তারাও ব্যুরোক্রেটস, গভর্নমেন্ট ব্যুরোক্রেটস। তো মূলত এই 3টা জায়গাতেই দুর্নীতিগুলো হয়। যারা রাজনীতি করেন তাদের মাধ্যমে হয়, সবাই দুর্নীতিবাজ বিষয়টা তা না, কিন্তু তাদের সুযোগ আছে দুর্নীতির ক্ষেত্র তৈরি করার, যেহেতু আইন তৈরি করে আইনের মাধ্যমে প্রয়োগ অথবা প্রয়োগ না করা, নীরবে থাকা, প্রয়োজন আইন তৈরি না করা অথবা আইনকে এফেক্টিভ না করা। আর আইনগুলো বাস্তবায়ন কারা করেন? বাস্তবায়ন করে নির্বাহী বিভাগ, যারা আমরা বলি প্রশাসক, সচিবালয় থেকে শুরু করে আমাদের যে ক্ষুদ্র উপজেলা ইউনিট, এখানে ডিএনও এবং তার যে রেজিস্ট্রেশন থেকে শুরু করে যে ইউনিটগুলো আছে এখানে, মানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, ইঞ্জিনিয়ার, এসিলেন যারা আছে, এবং ইউনিয়ন পর্যায়ে বিস্তৃত। আর নির্বাচিত যে অংশগুলো আছে এখানের মধ্যে ধরেন চেয়ারম্যানের যে সেক্রেটারিয়েট অফিস তারা করে। এখন এই সমস্ত জায়গাগুলো আপনারা খুব সাংবাদিক হিসেবে ভালোভাবে আপনাদের বিচরণ আছে, আপনাদের সবসময় মানে ঈগল পাখির মতো আপনাদের চোখ বিচরণ করে সমস্ত জায়গায় আপনারা লক্ষ্য করেন দুর্নীতি হচ্ছে কি হচ্ছে না, দুর্নীতির সংজ্ঞাও বুঝেন এবং কতটুকু বিস্তৃত, কতটুকু শক্তিশালী এই দুর্নীতির হাত এবং এতে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপর হচ্ছে বিচার বিভাগ, আমাদের এখানে বোধহয় একটা মুন্সিফ কোর্টও আছে, ছিল আছে, এখানে বিচারের নামে অবিচার হয় কিনা অথবা বিচার পাচ্ছে কিনা, ন্যায় বিচার পাচ্ছে কিনা, ইনসাফ বলতে একটা কথা আছে। আমরা এখানে মূলত নবীনগরে আমরা যে ধর্মীয় সাম্য, হিন্দু মুসলমান আমরা আছি, বৌদ্ধ খ্রিস্টানের সংখ্যা কম থাকলেও আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তারপরে বলবো যে আমরা যে ইহলৌকিক পরলৌকিক আমরা এটা বিশ্বাস করি, যে ধর্মেরই হয় না কেন, যে আমার পাপের জন্য শাস্তি হবে পরকালে, এবং পুণ্য যদি করি
ভালো করি তাহলে আমার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু এই যে হৃদয় ধারণ করি, কিন্তু এটা কি প্র্যাকটিস করি কিনা, আমরা কি প্র্যাকটিসিং ভালো মুসলিম কিনা, প্র্যাকটিসিং ভালো হিন্দু কিনা ধর্মীয়ভাবে। তো এই জিনিসগুলো চিন্তা করে যে দুর্নীতির সাথে, তাহলে এইখানে দুর্নীতির শিকারী কারা? শিকারী হচ্ছে বিচার ব্যবস্থা যারা আছে তারা, যারা প্রশাসনে আছে তারা, আর যারা আইনের মধ্যে আছে, আইন সবার একটা ছোট অংশ, ক্ষুদ্র অংশ, চেয়ারম্যান যে ইউনিটগুলো, স্থানীয় সরকারের ইউনিটগুলো, তারা হচ্ছে শিকারী। আর বাকি শিকার কারা? দুর্নীতি শিকার হচ্ছে এদেশের নবীনগরের সমস্ত সাধারণ জনসাধারণ। এখানে যদি ঘুষ হয় কোনো কারণে, যে সংজ্ঞাটা আমি ইতিপূর্বে দিয়েছি এবং সংজ্ঞার বিস্তৃতি আরও আছে, আমি অনেকগুলো সংজ্ঞার যে এজেন্সি বলেছি সেগুলো আপনার যদি দেখেন পরে বুঝবেন। তো এখন আমরা কোটা আন্দোলন আমরা দেখেছি, কিন্তু এই নবীনগরের মাটি ও মানুষের যে দুর্নীতি, আমরা যারা শিকারী, আমাদের টাকা পয়সাগুলো অবৈধভাবে অন্যরা নিচ্ছে, অথবা আমি যেই ন্যায় বিচার পাওয়ার কথা ছিল, ইনসাফ পাওয়ার কথা ছিল, আমি পাচ্ছি না তাদের দুর্নীতির কারণে। এটা শুধু আর্থিক বিষয় হইলে দুর্নীতি হবে তা নয়, কেউ টাকা ঘুষ খাচ্ছে সেই দুর্নীতিবাদ না, টাকা ঘুষ না খেয়েও দুর্নীতি করতে পারে যদি ন্যায় বিচারটা না করেন তবেই। তো এইগুলো হচ্ছে কি হচ্ছে না, এই চোখগুলো আপনারা রাখবেন। এবং এই জন্য নবীনগরের জনগণকে সেভ করার জন্য, ইনসাফ পাওয়ার জন্য একটা প্রেশার গ্রুপ তৈরি করা। সো সেন্ট্রালি সারা বাংলাদেশ ভাবছে যে আমরা রাজনীতিবিদদের সমালোচনা, কিন্তু তারা খুব একসময় দৈত্য হয়ে ওঠে, তাদেরকে দমন করা যায় না। তো এখানে যদি একটা প্রেশার গ্রুপ থাকে, তাদের সংখ্যা, এই যে 3টা কাঠামো আছে রাষ্ট্রীয় কাঠামো, তাদের সংখ্যা কিন্তু, তারা যারা চেয়ার পজেস করে তাদের লোক সংখ্যা কিন্তু বেশি না, কিন্তু আমরা যারা আম জনতা, নবীনগরবাসী বা দেশবাসী, আমাদেরকে তারা স্বীকার করে, তাদের খাদ্যবস্তু হয়ে ওঠে আমরা। তো তারা তাড়াতে 53 বছরে আমাদের আর কত নেবে। এখন একটা আমি যদি গানের কথা বলি, কুমার বিশ্বজিতের একটা গান আছে যে তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কুঠুরে রাখো। আমরা দুর্নীতি আর কত বছর এই কুঠুরে রাখবো, হৃদয়ের কুঠুরে রাখবো। এগুলো আপনাদের ওয়াশ আউট করতে হবে, দূরীভূত করতে হবে। মানুষকে শান্তি দিতে হবে। পিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা যত অর্থ সম্পদ যাই করি, সব কিছুর পরে আমরা চাই শান্তি। সমৃদ্ধি এক জিনিস, শান্তি এক জিনিস, সুখ এক জিনিস। শান্তি, বুঝছেন? এটা সব ধর্মের কথাই শান্তি। তো এই শান্তি যদি আমাদের চাই, তাহলে মানুষকে আপনাদের দুঃখ, দারিদ্র যেগুলো আছে, বঞ্চনা, প্রবঞ্চনা, অবিচার, এই সমস্ত জিনিস থেকে দূরীভূত করতে হবে। এই জন্য একটা সাংগঠনিক কাঠামোর প্রয়োজন। এই সাংগঠনিক কাঠামো এখন নবীনগরবাসীকে চায় যে শান্তিতে আমরা থাকি, আমরা শিকারী আর না হই। আর যে শিকার যারা আছে তারা যেন তাদের যে উদ্যতক্ষণা, উদ্যত ধারালো নখর, এগুলো যেন নবীনগরের ভূমি অফিস থেকে, সাব রেজিস্ট্রি অফিস থেকে, স্বাস্থ্য খাত থেকে, শিক্ষা খাত থেকে, ইউনিয়ন অফিস থেকে, পুলিশের অফিস থেকে যেন না হয়। কারণ এখানের নবীনগরবাসীর টাকা পয়সাগুলো কারা নিয়ে যায়? এই প্রশাসনের কোথাকার ছিলেন? নবীনগরের ছিল না? নিশ্চয়ই না। তাহলে এই দেশে আমরাই যা করি, একজন আরেকজনের প্রতি যদি অবিচার করেই থাকি, এটার বিচার আছে, রাষ্ট্রীয় ব্যবস্থা আছে, সামাজিক ব্যবস্থা আছে। এইগুলোর মধ্যে যেন আমরা ন্যায়ানুগ এবং ন্যায় বিচার আমরা নিজেরা একটা সামাজিক ব্যবস্থার মাধ্যমে তৈরি করতে পারি, এইগুলোর চিন্তা ভাবনা থেকে আমি নবীনগরের সন্তান হিসেবে এসেছি, যে আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং নবীনগরের আপামর সকল স্তরের মানুষের মাধ্যমে নবীনগরকে দুর্নীতিমুক্ত তথা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার যে একটা বীজ, এটা রোপণ করার জন্য আজকে এই মতবিনিময় সভা। আমি আশা করি আমরা সবাই একজন দুর্নীতি মুক্ত করার জন্য সৈনিক হিসেবে, একজন যোদ্ধা হিসেবে সক্রিয়ভাবে আমরা কাজ করব, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। ধন্যবাদ সবাইকে।